একটু ভাবা যাক, এমন একটা পৃথিবীর কথা, যেখানে একজন জ্যান্ত মানুষের শারীরিক অস্তিত্বকে রীতিমতো বিষাক্ত মনে করা হয়। হ্যাঁ, শুধু অস্তিত্বই না, তার মাটিতে পড়া ছায়াকেও সাংঘাতিক বিপজ্জনক বা অপবিত্র ধরা হচ্ছে। একদমই। এটা কিন্তু কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প নয়। ধরা যাক, এমন একজন মানুষ যাকে রাস্তায় বেরোলে গলার সাথে একটা মাটির পাত্র ঝুলিয়ে রাখতে হয়, যাতে তার মুখের থুতু কোনোভাবেই মাটিতে না পড়ে। বাপরে, একজন মানুষকে কতটা অমানবিক অবস্থায় ঠেলে দিলে তার সাধারণ নিঃশ্বাস নেওয়াটাকেও সমাজের জন্য এক ধরনের জৈবিক বিপদ হিসেবে সাব্যস্ত করা যায়। ঠিক এই অন্ধকার আর অস্বস্তিকর জায়গাটা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। আজ আমরা এমন একটা ঐতিহাসিক নথির গভীরে ঢুকব, যা একটা অনেক বড় প্রশ্নকে আমাদের সামনে আয়নার মতো তুলে ধরে। হ্যাঁ, আর প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তরটা বেশ জটিল। কিভাবে একটি অতি ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠী বিশাল সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের ওপর যুগের পর যুগ নিজেদের ইচ্ছামতো রাজত্ব বা শাসন চালিয়ে যেতে পারে? একদম। মানব ইতিহাসের প্রায় প্রতিটি যুগেই তো এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, তাই না? আর আজকে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে ঐতিহাসিক দলিলটি নিয়ে আলোচনা করব, সেটা এক কথায় অসাধারণ। হ্যাঁ, আজকের আলোচনার মূল ভিত্তি হল 1873 সালের 1 জুন মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের লেখা গোলামগিরি বইটির কিছু অংশের বাংলা রূপান্তর। অনুবাদটি করেছেন সুধীর রঞ্জন হালদার। এই নথিপত্রটি শুরুতেই অত্যন্ত জোরালো এবং সমসাময়িক একটা প্রশ্ন তোলা হয়েছে। বর্তমান যুগেও কি এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় ব্রাহ্মণ্যবাদের গোলামি করছে, নাকি তা থেকে পরিত্রাণের চেষ্টা করছে? ঠিক, বিষয়টা সরাসরি আঘাত করে আমাদের প্রচলিত ইতিহাস আর সমাজ কাঠামোর উপর। তবে আলোচনার একদম শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আজকের এই নথিতে বেশ কিছু অত্যন্ত তীব্র রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অনেকের কাছেই রীতিমতো বিস্ফোরক মনে হতে পারে। অবশ্যই। তাই আমরা পরিষ্কার করে জানাতে চাই যে আমাদের কাজ এখানে বিচারক হওয়া নয়, বা কোনো বিশেষ মতাদর্শের পক্ষ নেওয়া বা সমর্থন করাও নয়। একদমই না। আমাদের আজকের একমাত্র উদ্দেশ্য হল মূল নথিতে থাকা জ্যোতিরাও ফুলের ঐতিহাসিক দাবি আর বিশ্লেষণগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা, আর বোঝার চেষ্টা করা যে এর পেছনের ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক কার্যপ্রণালীগুলো ঠিক কেমন ছিল। হ্যাঁ, আমরা শুধু দেখব তিনি তৎকালীন সমাজ ব্যবস্থাকে কিভাবে বিশ্লেষণ করেছেন। তো মূল আলোচনায় ঢোকা যাক, তাই না? হ্যাঁ, এই যে আমরা শুরুতে বললাম সংখ্যালঘু গোষ্ঠী কিভাবে সংখ্যাগরিষ্ঠকে শাসন করে, এই তত্ত্বটি বোঝার আগে তো আমাদের দেখতে হবে শোষণের বাস্তব রূপটা ঠিক কেমন ছিল। একদম, কারণ বাস্তবের ওই চিত্রটা না জানলে থিওরিটা বোঝা যাবে না। আমি যখন এই নথির বিবরণগুলো প্রথমবার পড়ছিলাম, সত্যি বলতে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। শূদ্রদের জন্য দৈনন্দিন প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করাটা পর্যন্ত একটা জীবন মরণ সমস্যা ছিল। হ্যাঁ, আর এই চলাফেরার ক্ষেত্রেও দিনের একটা নির্দিষ্ট সময়ের খুব অদ্ভুত হিসাব ছিল। বিশেষ করে সকালবেলা আর বিকেলে শূদ্রদের রাস্তায় বের হওয়াটা ছিল সবচেয়ে বিপজ্জনক। সকাল আর বিকেলবেলাটা কেন এত ভয়ের ছিল? দুপুরবেলা তো রোদের তেজ বেশি থাকে। কারণটা হলো বিজ্ঞানের একটা খুব সাধারণ নিয়ম। সকাল আর বিকেলে সূর্যের আলো তির্যকভাবে পড়ে, যার ফলে যে কোনো বস্তু বা মানুষের ছায়া চারদিকে অনেক দীর্ঘ হয়ে ছড়িয়ে পড়ে। ও আচ্ছা, ছায়ার দৈর্ঘ্যের জন্য এই নিয়ম। হ্যাঁ, মহারাষ্ট্রে ব্রাহ্মণদের সে সময়ে সম্মানের সাথে ভট সাহেব বলা হতো। তো কোনো ভট সাহেব যদি রাস্তা দিয়ে আসতেন, তখন বিপরীত দিক থেকে আসা কোনো শূদ্রকে রাস্তার একপাশে ততক্ষণ মাথা নিচু করে সংকুচিত হয়ে দাঁড়িয়ে থাকতে হতো, যতক্ষণ না সেই ভট সাহেব তাকে সম্পূর্ণ অতিক্রম করে চলে যেতেন। আর এর একমাত্র কারণ ছিল যাতে শূদ্রের সেই দীর্ঘ ছায়া কোনোভাবেই ব্রাহ্মণের গায়ে না পড়ে। নথিতে কিন্তু স্পষ্ট বলা আছে যে যদি কোনোভাবে দুর্ঘটনাবশত বা বাতাসের কারণেও এই ছায়া ভট সাহেবের উপর পড়ে যেত, তবে তার পরিণতি হতো অবর্ণনীয়। একদম, সে শূদ্রকে নির্দয়ভাবে পেটানো হতো। শুধু তাই নয়, তাকে চরম মারধরের পর সেই ভট সাহেবকে আবার নিজের অপবিত্রতা দূর করতে নদীতে গিয়ে স্নান করতে হতো। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এই পুরো ব্যবস্থাটা কিভাবে কাজ করত। এটা তো শুধু ভৌগোলিক বা শারীরিক নিয়ন্ত্রণ ছিল না। না,
এটা ছিল চরম মাত্রায় মানসিক অবদমন। কেউ যখন প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় নিজের ছায়াটা কোথায় পড়ছে তা নিয়ে আতঙ্কে থাকে, তখন সে আর সমাজের বড় কোনো অবিচার নিয়ে ভাবার সুযোগই পায় না। ঠিক, তার পুরো চেতনাটাই আটকে থাকে কেবল কিভাবে পিটুনি থেকে বাঁচা যায় সেই চিন্তায়। আমি এটাকে একটা আধুনিক অ্যানালজি দিয়ে ভাবতে পারি। এটা হলো মানুষের মস্তিষ্কের চিন্তার ক্ষমতাকে পুরোপুরি হ্যাক করে তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা পদ্ধতি। দারুণ বলেছেন। আর সেই অমানবিকতার চূড়ান্ত রূপ হল ওই রাস্তায় থুতু ফেলার নিষেধাজ্ঞা, যার কথা আমরা একদম শুরুতে বলছিলাম। হ্যাঁ, ওই মাটির পাত্রের বিষয়টা। যদি কোনো শূদ্রকে ভটপাড়ার ভেতর দিয়ে যেতে হতো, তবে তার গলায় একটা মাটির হাঁড়ি ঝোলানো থাকত। থুতু ফেলতে হলে তাকে ওই পাত্রেই ফেলতে হতো। আর কোনো ভট কর্মকর্তা যদি রাস্তায় কোনো শূদ্রের মুখের থুতু পড়ে থাকতে দেখতেন, তবে নথির ভাষায়, মানে সেই শূদ্রের কপালে যে কি দুর্ভাগ জুটত তা ভাষায় প্রকাশ করা কঠিন। গলায় হাঁড়ি ঝুলিয়ে হাঁটার এই দৃশ্যটা ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়। চরম অবমাননাকর। একদমই। প্রজন্মের পর প্রজন্ম ধরে যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এতটা অবদমিত অবস্থায় রাখা হয়, তখন তারা ধীরে ধীরে মেনে নিতে শুরু করে যে এটাই হয়তো তাদের জন্মগত নিয়তি। এই চরম অমানবিক পরিস্থিতি থেকে মানুষগুলো কিভাবে বেঁচেছিল বা কে তাদের বাঁচালো, সেটা খুঁজতে গিয়েই নথির পরের অংশে এমন একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি উঠে আসে যা আমাকে ব্যক্তিগতভাবে খুব ধাক্কা দিয়েছে। আপনি জ্যোতিরাও ফুলের সেই বিখ্যাত বিশ্লেষণের কথা বলছেন তো, যেখানে তিনি ব্রিটিশ শাসকদের রক্ষাকর্তা হিসেবে দেখেছেন? হ্যাঁ, ঠিক তাই। দাঁড়ান, একটু থামুন। আমাদের সাধারণ ইতিহাসে ব্রিটিশ রাজকে তো আমরা সবসময় শোষক বা ভিলেন হিসাবেই পড়ে এসেছি, তাই না? হ্যাঁ, যারা সম্পদের লোভে আমাদের শোষণ করেছে, এটাই তো মূলধার ইতিহাস। অথচ জ্যোতিরাও ফুলে এই নথিতে ব্রিটিশদের প্রতি গভীর আর অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভারতে ব্রিটিশ রাজের সূচনাকে বর্ণনা করেছেন সর্বদয়াবান বিধাতার করুণা হিসেবে। সত্যি, এটা একটা বিশাল প্যারাডক্স বা বৈপরীত্য। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে ব্রিটিশরাই শূদ্রদের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছে, এমনকি তাদের সন্তানদের জন্য আশাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করেছে। এই জায়গাটা ইতিহাসের একটা চমৎকার বহুমাত্রিক রূপ আমাদের সামনে তুলে ধরে। যখন আমরা ইতিহাস বিচার করি, তখন আমাদের দেখতে হয় কার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসটা লেখা হচ্ছে। একদম ঠিক। যিনি সমাজের উঁচু তলায় বসে আছেন, তার কাছে ব্রিটিশরা হল বিদেশি লুটেরা। কিন্তু যিনি সমাজের একদম নিচতলায় পিষ্ট হচ্ছেন, তার কাছে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, ফুলে তো বলছেনই যে ব্রিটিশরা না আসলে ভট্রাশূদ্রদের পিষে শেষ করে ফেলত। একদিকে যারা উপনিবেশ স্থাপন করছে, তারাই আবার সমাজের একটা বিশাল অংশের কাছে মুক্তির দূত। কারণ শোষণের মাত্রাটা বুঝতে হবে। প্রতিদিনের কাছের শোষক যখন এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, যাদের কারণে রাস্তায় হাঁটা যায় না, নিজের গলার সাথে হাঁড়ি ঝুলিয়ে রাখতে হয়। হ্যাঁ, আর সামান্য ছায়া পড়লে অমানসিক মার খেতে হয়। তখন দূরদেশ থেকে আসা কোনো অচেনা শাসককেও আশীর্বাদ বলে মনে হতে পারে। অন্তত ব্রিটিশদের তৈরি করা আইনি কাঠামোতে একজন মানুষকে তার ছায়ার জন্য তো মার খেতে হতো না। ঠিক। প্রান্তিক মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞা আর মূলধারার ইতিহাসের স্বাধীনতার সংজ্ঞা এক হয় না। এই বিষয়টা সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে। কিন্তু এই পুরো আলোচনা আমাদের আবারও সেই একদম শুরুর প্রশ্নে ফিরিয়ে নিয়ে যায়। যদি ব্রিটিশদের এসে শূদ্রদের বাঁচাতে হয়, তার শোষণের মাত্রা ছিল আকাশ ছোঁয়া, আর তার টিকে ছিল যুগের পর যুগ। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে এই নিপীড়ন চলছিল। অথচ নথিতেই বলা হচ্ছে যে ভোটদের তুলনায় শূদ্রদের সংখ্যা ছিল 10 গুণ বেশি। এখানেই তো আমার হিসাবে মিলছে না। হ্যাঁ, অনুপাতটা ছিল 10 জন শূদ্রের বিপরীতে 1 জন ভোট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার কাছে বিষয়টা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এটা তো সাধারণ যুক্তির বাইরে। 10 জন মানুষ চাইলেই তো একজনকে অনায়াসে সরিয়ে দিতে পারে বা তাকে রুখে দিতে পারে। স্বাভাবিকভাবেই তাই মনে হয়। তো কোনো বিশাল সেনাবাহিনী ছাড়া শুধুমাত্র একজন মানুষ কিভাবে 10 জনকে শতাব্দীর পর শতাব্দী দাবিয়ে রাখল? এই প্রশ্নের উত্তরটা নথিতে একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত উপমার সাহায্যে দেওয়া হয়েছে। বলা হয়েছে, একজন চতুর ব্যক্তি অনায়াসে 10 জন অজ্ঞ ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, মেষপালক আর ভেড়ার পালের ওই উপমাটা। হ্যাঁ, ঠিক যেমন একজন মেষপালক একাই একটা বিশাল ভেড়ার পালকে নিয়ন্ত্রণ করে। 10 জন অজ্ঞ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে তারা অবশ্যই সেই একজন চতুর ব্যক্তির ওপর জয়ী হবে। কিন্তু তারা যদি বিচ্ছিন্ন থাকে, তবে তারা সহজেই ওই চতুর ব্যক্তির দ্বারা প্রতারিত হবে।
আমি যদি বিষয়টাকে আজকের যুগের একটা আধুনিক অ্যানালজি বা উপমা দিয়ে বোঝাই, এটা তো কোনো শারীরিক লড়াই নয়। না, শারীরিক লড়াই হলে তো 10 জনই জিতে যেত। ঠিক। এটা যেন সমাজের অপারেটিং সিস্টেমে একটা সূক্ষ্ম সফটওয়্যার হ্যাক করে দেওয়া হয়েছে। গায়ের জোর বা হার্ডওয়্যার দিয়ে 10 জনকে আটকে রাখা সম্ভব নয়, তাই হ্যাক করতে হবে তাদের মন আর বিশ্বাসকে। অসাধারণ একটা উপমা টেনেছেন। হ্যাঁ, এটা নিখুঁত একটা সফটওয়্যার হ্যাক। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সংখ্যালঘু ঘটরা স্বাভাবিকভাবেই এই বিশাল জনসংখ্যা নিয়ে আতঙ্কে ছিল। মানে ভেতরে ভেতরে তারা ভয় পেত। অবশ্যই, তারা খুব ভালো করেই জানত যে 10 গুণ বেশি মানুষ যদি কোনোদিন একজোট হয়ে যায়, তাহলে তাদের প্রভুত্ব এক মুহূর্তের জন্য টিকবে না। হ্যাঁ, শূদ্রদের রক্তঘাম ঝরানো পরিশ্রমের ওপর দাঁড়িয়ে থাকা তাদের ওই বিলাসবহুল জীবন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। একদম। তাই তারা শক্তি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার পথ বেছে নিল। আর সেই ভয় থেকেই তারা উদ্ভাবন করল এমন এক কুটিল পদ্ধতি যা মানুষের মনকে শেকল পরিয়ে দেয়। নথিতে স্পষ্টভাবে বলা হচ্ছে তারা বর্ণপ্রথা এবং জাতিভেদ প্রথার মতো একটা অত্যন্ত অনিষ্টকারী এবং সম্পূর্ণ কাল্পনিক কাহিনী তৈরি করল। হ্যাঁ, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা জটিল সব ধর্মগ্রন্থ বা শাস্ত্র রচনা করল এবং সাধারণ মানুষের মনে সেই অনুযায়ী বিষ ঢুকিয়ে দিল। এই শাস্ত্র বা ধর্মগ্রন্থগুলোর মনস্তাত্ত্বিক মেকানিজমটা বোঝা খুব জরুরি। যখন কোনো নিয়মকে মানুষ নিজের তৈরি বলে চাপিয়ে দেয়, তখন অন্যরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। ঠিক বলেছেন। কিন্তু যখন সেই একই নিয়মকে ঐশ্বরিক বিধান বা পূর্বজন্মের কর্মফল হিসেবে প্রচার করা হয়, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। বিশেষ করে এমন এক যুগে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ অক্ষর জ্ঞানহীন, তখন সাধারণ মানুষ আর তার বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহসই পায় না। তারা মনে করে এটাই তাদের নিয়তি। তার মানে এই কাল্পনিক কাহিনীগুলোর একটাই উদ্দেশ্য ছিল, মানে শূদ্রদের নিজেদের মধ্যে বিচ্ছিন্ন রাখা এবং তাদের চিরস্থায়ী দাসে পরিণত করা। এটা সত্যি কোনো বিশাল সেনাবাহিনী ছাড়াই সমাজ নিয়ন্ত্রণের এক ভয়াবহ মাস্টার ক্লাস। মানে বিদ্রোহ করার জন্য কোনো জেলের দরকার নেই। হ্যাঁ, মানুষের বিশ্বাসটাই একটা অদৃশ্য জেলখানা হিসেবে কাজ করে, যাকে আপনি একটু আগে সফটওয়্যার হ্যাক বলছিলেন। কিন্তু এই কাঠামোগত নিয়ন্ত্রণের সবচেয়ে মর্মান্তিক বা ট্রাজিক অংশটা তো নথির একদম শেষের দিকে ফুটে উঠেছে। আপনি অস্পৃশ্যতার উৎপত্তির অংশটার কথা বলছেন তো? হ্যাঁ, কিভাবে এই ব্যবস্থা একই সমাজের মানুষকে, মানে আপন ভাইদের একে অপরের শত্রুতে পরিণত করেছে, তার যে বর্ণনা এখানে আছে তা শিউরে ওঠার মতো। অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির উৎপত্তির যে ঐতিহাসিক ব্যাখ্যা জ্যোতিরাও ফুলে এখানে দিয়েছেন, তা সত্যি আমাদের প্রচলিত ধারণাকে একেবারে ভেঙে দেয়। নথিতে বলা হচ্ছে অতীতে কিছু সাহসী শূদ্র এই প্রকাশ্য অবিচারের বিরুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই চালিয়েছিল। তারা বিনা প্রতিবাদে এই দাসত্ব মেনে নেয়নি। কিন্তু প্রতিশোধ হিসাবে ভট্টরা কি করল জানেন? তারা এই বিদ্রোহী যোদ্ধাদের মূল সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে একটা পৃথক শ্রেণীতে আলাদা করে দিল। আর তাদেরকেই অস্পৃশ্য হিসাবে ঘোষণা করল। মানে যারা অধিকারের জন্য লড়ল তাদেরকেই সমাজ থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, এই শাস্তির পেছনের মেকানিজমটা একটু বুঝতে হবে। কাউকে অস্পৃশ্য ঘোষণা করার অর্থ কেবল তাকে ছুঁয়া থেকে বিরত থাকা নয়। তাহলে এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মানে হল তাকে অর্থনৈতিকভাবে চরম পঙ্গু করে দেওয়া। তাদের জীবন ধারণের সমস্ত সাধারণ উপায় থেকে বঞ্চিত করা হল। সমাজ থেকে তাদের পুরোপুরি বয়কট করা হল। তার মানে যারা অবিচারের বিরুদ্ধে লড়ল সেই বীর যোদ্ধাদেরকেই চরম দারিদ্র্য ও ক্ষুধার দিকে ঠেলে দেওয়া হলো। একদম তাই। এবং বেঁচে থাকার তাগিদে চরম ক্ষুধা নিবারণের জন্য এই বিদ্রোহী বীরদের বাধ্য হয়ে মৃত পশুর মাংস খাওয়ার মতো চরম অবমাননাকর অবস্থায় পৌঁছতে হয়েছিল। আর এখানেই তো শোষকদের সবচেয়ে বড় মানসিক জয়টা লুকিয়ে আছে। মানে যখনই বীরেরা ক্ষুধার তাড়নায় মৃত পশু খেতে বাধ্য হল, তখন শোষকরা অন্য সাধারণ শূদ্রদের ডেকে কি বলল? তারা বলল, দেখো এরা কতটা অপবিত্র, এরা মৃত পশুর মাংস খায়। এটা তো সাংঘাতিক একটা মাইন্ড গেম। প্রথমে কাউকে ভাতে মেরে নোংরা কাজে বাধ্য করা, তারপর সেই কাজের দোহাই দিয়েই তাকে জন্মগতভাবে নিচু প্রমাণ করে বাকি সমাজের কাছে ঘৃণার পাত্র বানিয়ে দেওয়া। ঠিক তাই। এর ফলে পরবর্তী প্রজন্মগুলো আর জানতে পারল না যে এই মানুষগুলো একসময় তাদের অধিকারের জন্যই লড়াই করেছিল।
তারা কেবল শিখল যে এই মানুষগুলো অপবিত্র এবং এদের ঘৃণা করতে হবে। আর এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? সত্যি এটা ভাবলে অবাক হতে হয় যে আজ শূদ্র সম্প্রদায়েরই কিছু মানুষ অত্যন্ত গর্বের সাথে নিজেদের পেশাভিত্তিক পরিচিত হতে ভালোবাসে। হ্যাঁ, তারা নিজেদের মালি, কুনবি, স্বর্ণকার, দর্জি বা কামার হিসেবে পরিচয় দেয়। আর এই পেশাভিত্তিক পরিচয় নিয়ে গর্বে ফুলে ওঠার পাশাপাশি তারা তাদেরই সমাজের আরেকটা অংশকে ঘৃণা করতে শুরু করেছে। তারা তো জানেই না যে তথাকথিত এই অস্পৃশ্যরা, মানে যাদের আজ তারা মাহার, মাং বা চণ্ডাল বলে অবজ্ঞা করে, তারা আসলে তাদেরই সহোদর ভাই। একই বংশধারা থেকে আসা মানুষ তারা। এই প্রকৃত ইতিহাস সম্পর্কে অসচেতন হওয়ার কারণেই তো সমাজের আসল বীরদের আজ সবচেয়ে নিচু স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। আর তাদেরই আপন ভাইরা সেই বিভেদ টিকিয়ে রাখার পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। শোষকদের আসল মাস্টারস্ট্রোক কিন্তু এখানে। ঠিক বলেছেন। তারা শুধু সমাজকে ভাগী করেনি, তারা এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়েছে যেখানে শোষিতরাই একে অপরের ওপর শোষণের নিয়মগুলো পাহারা দিচ্ছে। ওপরতলার কাউকে আর নিচে এসে নজরদারি করতে হচ্ছে না। নিচুতলার মানুষরাই সামান্য ওপর নিচের অহংকার তৈরি করে একে অপরের উপর খবরদারি করছে। এই অবস্থাটাকে বোঝানোর জন্য নথিতে দারুণ একটা চিরচেনা গল্পের উল্লেখ করা হয়েছে। ওই যে দুটি দিরালের মধ্যে রুটি ভাগ করা নিয়ে বিবাদ। হ্যাঁ, আর সেখানে তৃতীয় পক্ষ হিসেবে এক বানরের বিচারক সেজে সব রুটি নিজে খেয়ে নেওয়ার গল্পটা একদম নিখুঁত একটা রূপক। এখানে ভটরা হলো সেই বানর যারা এই নিপীড়িত মানুষের মধ্যে পেশা আর জাতের সূক্ষ্ম স্তর তৈরি করে বিবাদ সৃষ্টি করেছে। কাউকে রেখেছে একদম নিচের স্তরে, কাউকে সামান্য ওপরের স্তরে, আর এই সামান্য ভেদাভেদের অহংকারেই তারা নিজেদের মধ্যে চিরকাল লড়ে যাচ্ছে। আর এই বিভেদের সুযোগ নিয়েই ভটরা ফুলে ফেপে উঠছে, সাধারণ মানুষের ঘামের মূল্যে বিলাসবহুল জীবনযাপন করছে। আজকের এই দীর্ঘ আর অত্যন্ত গভীর আলোচনায় আমরা সত্যি সমাজের এমন কিছু অন্ধকার মেকানিজম নিয়ে কথা বললাম যা সাধারণ পাঠ্য বইয়ে সচরাচর মেলে না। একদমই। আমরা দেখলাম কিভাবে একটা সমাজকে নিয়ন্ত্রণের জন্য শারীরিক দাসত্বের চরম রূপ ব্যবহার করা হতো। কোথাও ছায়া পড়লে শাস্তি, আবার কোথাও থুতু ফেলার জন্য গলায় পাত্র ঝোলানো। এবং সেখান থেকে আমরা দেখলাম কিভাবে শক্তি প্রয়োগের বদলে ওই সফটওয়্যার হ্যাক করার মতো মনস্তাত্ত্বিক দাসত্বের এক সূক্ষ্ম জাল তৈরি করা হয়েছিল, যা মানুষকে ভেতর থেকে বিশ্বাস করতে বাধ্য করে যে সে দুর্বল। আমরা আরও দেখলাম যে কিভাবে এই অমানবিক প্রথা থেকে মুক্তির জন্য জ্যোতিরাও ফুলে ব্রিটিশ শাসনকেও একটা ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে দেখেছিলেন। যা আমাদের বোঝায় যে প্রান্তিক মানুষের কাছে মুক্তির সংজ্ঞা কতটা ভিন্ন হতে পারে। আর সবশেষে আমরা দেখলাম সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডিটা, মানে কিভাবে বানানো গল্পের মাধ্যমে ধর্মের নামে আপন ভাইদের মধ্যে কৃত্রিম বিভেদ তৈরি করে সংখ্যালঘু গোষ্ঠী যুগের পর যুগ রাজত্ব করেছে। ইতিহাসের এই কৌশলগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ ভাগ করো ও শাসন করো বা ডিভাইড অ্যান্ড রুল নীতি কেবল ১৫০ বছর আগের কোনো মৃত ইতিহাস নয়। এটি মানব সভ্যতার যে কোনো যুগে যে কোনো সমাজে ক্ষমতা কক্ষিগত করার সবচেয়ে বড় আর কার্যকারী হাতিয়ার। ইতিহাস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, এটি বর্তমানের মেকানিজমগুলোকেও উলঙ্গ করে দেয়। একদমই তাই। আর তাই আজ থেকে ১৫০ বছর আগে লেখা এই ঐতিহাসিক দলিলটি আমাদের সবার জন্য একটা অত্যন্ত জ্বলন্ত প্রশ্ন রেখে যায়। হ্যাঁ, একটা গভীর ভাববার বিষয়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি মনগড়া কাহিনী, কৃত্রিম বিভেদ আর মনস্তাত্ত্বিক হ্যাকই মূল চাবিকাঠি হয়, তবে বর্তমান সময়ে এমন কি কি কাল্পনিক কাহিনী আমাদের চারপাশে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে? ঠিক, এমন কোন কোন বিষয় আছে যা আমরা কোনো প্রশ্ন ছাড়াই, মানে একটুও যাচাই না করে চরম সত্য বলে মেনে নিচ্ছি? আর এই অন্ধবিশ্বাসগুলোর সুযোগ নিয়ে আজও কি কোনো তৃতীয় পক্ষ সেই ধূর্ত বানরের মতো আমাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে আমাদের সব রুটি খেয়ে নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছে না? বিষয়টি নিয়ে গভীরভাবে ভাববেন।